আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় মৌলিক উৎপাদকের গল্প। এই অধ্যায়ের তৃতীয় পর্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। গত দুইটি পর্বে আমরা বেসিক এবং কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মূলত লসাগু এবং গসাগুর কত ধরনের পদ্ধতি আছে এই সব পদ্ধতিগুলা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য এবং যারা ষষ্ঠ শ্রেণীতে একাডেমিকভাবে পড়াশোনা করছো তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মৌলিক উৎপাদকের গল্প, লসাগু এবং গসাগু। এই দুইটা জিনিস নিয়ে মূলত আমাদের আলোচনা হবে, লসাগু এবং গসাগু। আজকে লসাগু এবং গসাগু এটা মিলে পর্ব 3 নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখি, যেহেতু গসাগু এবং লসাগু নিয়ে আলোচনা, আমাদের প্রথমে জানতে হবে যে আসলে গসাগু কাকে বলে। গসাগু হচ্ছে, গসাগু শব্দের অর্থ এখানে লেখা আছে, গসাগু শব্দের অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা অবজেক্টিভে হরহামেশাই আসে বিভিন্ন জায়গায়। তাহলে গসাগু শব্দের অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে বড়, সবচেয়ে বড়। আচ্ছা, বলছে যে দুই বা ততোধিক সংখ্যার কয়েকটি সাধারণ গুণনীয়ক থাকলে, বোঝার চেষ্টা করি আমরা সাধারণ গুণনীয়ক এইগুলা সম্পর্কে গত দুটি পর্বে আলোচনা করেছি। সাধারণ গুণনীয়ক থাকলে তার মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটিকে গসাগু বলে। মানে দুইটি সংখ্যা যদি আমরা গুণনীয়ক বের করি, গুণনীয়ক বের করার পরে ওর মধ্যে যদি আমরা সাধারণ গুণনীয়ক বের করি, ওই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেই গুণনীয়কটা সবচেয়ে বড় ওইটাকে আমরা গসাগু বলবো। তার মানে গসাগুর সংজ্ঞার মধ্যেই বলা আছে যে গসাগু আসলে কিভাবে করতে হবে। আমি আবারও বলছি, যদি দুই বা ততোধিক সংখ্যার আমরা গুণনীয়ক বের করে ওর মধ্যে সাধারণ গুণনীয়ক বের করি, ওই সাধারণ গুণনীয়কগুলির মধ্যে যেইটা সবচেয়ে বড় গুণনীয়ক সেটা হবে গসাগু। আমরা আলোচনা করব আজকে ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখি এই গসাগু নির্ণয় করার পদ্ধতি কয়টি। আমরা এখানে দেখছি গসাগু নির্ণয় করার পদ্ধতি মোট 4টি, কিন্তু এই দুইটা মিলে একটা। কেন? এইখানে বলছে সাধারণ গুণনীয়কের সাহায্যে গসাগু, সংজ্ঞায় যেমন দেওয়া আছে, আর এটা হচ্ছে সাধারণ মৌলিক গুণনীয়কের সাহায্যে। দুইটাই গুণনীয়ক, বাট একটা সাধারণ গুণনীয়ক আর একটা হচ্ছে সাধারণ মৌলিক গুণনীয়ক। যেহেতু দুইটাই গুণনীয়ক, এই দুইটা মিলে আসলে অনেকেই একটা গুণনীয়ক ধরে, গুণনীয়কের সাহায্যে গসাগু। তারপরে ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু নির্ণয়, আর হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। আমরা ধারাবাহিকভাবে এই 4টি পদ্ধতির গসাগু নির্ণয় আমরা এখন আলোচনা করব। তাহলে প্রথমে কি, সাধারণ গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। আচ্ছা, দেখি আমরা এখানে পদ্ধতি 1, সাধারণ গুণনীয়কের সাহায্যে গসাগু। আমরা এখানে দুইটি সংখ্যা দিয়েছি, এই দুইটি সংখ্যার গসাগু নির্ণয় করব। তাহলে আমাদের এখানে 20 এবং 32, এর আগে বের করতে হবে গুণনীয়ক। গুণনীয়ক বের করার পরে দেখতে হবে যে এই দুটো গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়ক কত কত আছে। তা আমরা গত পর্বে গুণনীয়ক বের করা শিখেছি, তারপরেও আজকে আমরা একটু দেখি গুণনীয়কগুলো আমরা যদি পাশে রাফ করে একটু বের করার চেষ্টা করি। যেমন প্রথমে হচ্ছে 20 কত দিয়ে ভাগ করা যায়? 1 × 20, 1 × 20। তারপরে 32, সরি, এটা হচ্ছে 2 দিয়ে ভাগ করা যায়, 2 × 16, 10, 10 দুগুণে 20। তারপরে 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, তাহলে 4 × 5 = 20। আচ্ছা, 5 দিয়ে যায়, আমরা 5 ইতিমধ্যে পেয়ে গেছি। তাহলে আমরা 20 এর গুণনীয়ক কত কত পেলাম? 1, 2, 4, 5, 10, 20। তাহলে আমরা লিখি এখানে 20 এর গুণনীয়ক, 20 এর গুণনীয়ক, 20 এর গুণনীয়ক কত কত? ইকুয়াল 1, 2, 4, 5, 10 এবং 20। এই হচ্ছে 20 এর গুণনীয়ক। আমরা 6টি গুণনীয়ক পেলাম। আচ্ছা,
এখন আমরা যদি দেখি 32-এর গুণনীয়ক যদি আমরা বের করি, 32-এর গুণনীয়ক, আবার এখানে যদি আমরা রাপেই বের করতে থাকি 32, তাহলে 32 আমাদের 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 1 × 32 হয়। আচ্ছা, 32 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দিয়ে 32-কে ভাগ করলে 16 দুগুণে 32 হয়। আচ্ছা, 3 দ্বারা যায় কি? 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায়, 4 8 32, 4 × 8, 4 8 32, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, আমরা 8 ইতিমধ্যে পেয়ে গেছি। তাহলে এইখানে আমাদের 32-এর গুণনীয়ক পাচ্ছি 1 2 4 8 16 এবং 32। তাহলে আমরা লিখি 32-এর গুণনীয়ক কত হবে? ইকুয়াল 1 2 4 8 16 আর হচ্ছে 32। সংজ্ঞায় কি বলছে? যে সাধারণ গুণনীয়ক, সাধারণ। তাহলে 16 20 এবং 32-এর সাধারণ গুণনীয়ক মানে কি? যেই গুণনীয়কগুলা দুইটার মধ্যেই আছে। তাহলে এই জাতীয় গুণনীয়ক এখানে কি কি আমরা একটু দেখি। সাধারণ গুণনীয়ক এখানে 1, এখানে 1 দুইটার মধ্যে আছে, এখানে 2, এখানে 2 দুইটার মধ্যে আছে, এখানে 4, এখানে 4 দুইটার মধ্যে আছে, আর নাই সাধারণ। এখন বলছে যে এই সাধারণ গুণনীয়কগুলির মধ্যে গরিষ্ঠ মানে সবচেয়ে বড় গুণনীয়ক যেটা, সেটাই হচ্ছে গসাগু। তাহলে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে 4। তাহলে এখানে 20 এবং 32-এর গসাগু হবে 4। তাহলে আমাকে লিখতে হবে কি? এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে 20 এবং 32 এর সাধারণ, এটা কিন্তু সাধারণ, সাধারণ গুণনীয়কগুলির মধ্যে, সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে বৃহত্তম গুণনীয়ক বা গরিষ্ঠ, বৃহত্তম গুণনীয়ক কত? বৃহত্তম গুণনীয়ক হচ্ছে 4। বৃহত্তম গুণনীয়ক হচ্ছে 4। যেহেতু বৃহত্তর গুণনীয়ক 4, তাহলে আমরা এবার ফাইনালি কি লিখে দিতে পারি? সুতরাং 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 20 এবং 32 এর গসাগু ইকুয়াল 4। আমরা মনে রাখি আমাদের গসাগু 4 বেরোলো, 20 এবং 32-এর গসাগু 4। আমরা পাশে একটু লিখে রাখলাম। কেন লিখে রাখলাম? কারণ এই একই সংখ্যা দিয়ে আমরা পরবর্তী গসাগু গুলো সব বের করবো ইনশাল্লাহ। আচ্ছা, 4 মনে থাকবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে কি করলাম? আমরা আগে গুণনীয়ক বের করলাম, গুণনীয়ক গুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক গুলা আমরা আলাদা আলাদা ভাবে ঠিক করলাম। সাধারণ গুণনীয়ক কত কত? ওই সাধারণ গুণনীয়কের মধ্যে যেই গুণনীয়কটা সবচেয়ে বড়, 1 2 4, 1 2 4 এর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক হচ্ছে 4। সুতরাং 32 এবং 20-এর গসাগু হচ্ছে 4। আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা, এরপরে দেখি গসাগু নির্ণয়ের, এটা হচ্ছে পদ্ধতি 2। আচ্ছা, 2 নম্বর পদ্ধতি কি বলছে? যে সাধারণ এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদের এখানে মৌলিক গুণনীয়ক বের করতে হবে। আমরা গত পর্বে টি ডায়াগ্রামের সাহায্যে মৌলিক গুণনীয়ক বের করা শিখেছি। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমাদের এই গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু দেখি যে আমরা যে মৌলিক গুণনীয়কগুলো বের করেছিলাম গত পর্বে, মৌলিক গুণনীয়ক আমরা কিসের? এখন 20-এর মৌলিক গুণনীয়ক বের করব আগে টি ডায়াগ্রামের সাহায্যে। তাহলে 20, আমরা যদি 20, আমরা কি করেছিলাম? প্রথমে এই 20-কে আমরা একটা আয়তক্ষেত্রের মধ্যে নিয়েছিলাম। তারপরে কি এইটাকে আমরা 20 সংখ্যাটি সর্বনিম্ন কত সংখ্যা দিয়ে ভাগ করা যায়? আমরা জানি যে 20-কে ভাগ করা যায় একটা 2, আর একটা হচ্ছে 10 দুগুণে 20। এর মধ্যে 2-কে আর ভাগ করা যায় না, এই কারণে আমরা 2টাকে সার্কেলের মধ্যে দিয়ে দিব। আর 10-কে যেহেতু ভাগ করা যায়, তাহলে এই 10টা আমরা আয়তাকার বা বর্গাকারের মধ্যে দিয়ে দিব। এখন এই 10-কে কিন্তু আবার ভাগ করা যায়। তাহলে 10-কে যেহেতু ভাগ করা যায়, 10-কে কত কত ভাগ করা যায়? একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 5। 2 এবং 5,
আচ্ছা, তাহলে আমরা এখানে একটা সংখ্যা দিব 2, একটা সংখ্যা দিব 2, একটা সংখ্যা দিব 5। এবার আমরা খেয়াল করে দেখি, এবং এই যে 2 এবং 5 এর মধ্যে কিন্তু দুইটা সংখ্যা কিন্তু আর ভাগ করা যায় না, তাহলে সেক্ষেত্রে আমরা এই দুইটাকেই আমরা কি করব, বৃত্তের মধ্যে আবদ্ধ করে দেব। আচ্ছা, এই হচ্ছে আমরা বৃত্তের মধ্যে আবদ্ধ করে দিলাম। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হলো গুণনীয়ক যেগুলো আমরা পাচ্ছি, কত কত পাচ্ছি, যে মৌলিক গুণনীয়ক কত পাচ্ছি, একটা 2, একটা 2 এবং একটা 5। তাহলে আমরা অনায়াসে লিখে দিতে পারি এখানে, আচ্ছা এখানে 20 এর, এখানে কিন্তু মৌলিক গুণনীয়ক, খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু সব মৌলিক গুণনীয়ক। 20 এর মৌলিক গুণনীয়ক, গুণনীয়ক ইকুয়াল কত কত হচ্ছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 5। আমরা হচ্ছে 20 এর 3টা মৌলিক গুণনীয়ক পেয়ে গেলাম। এবার কি করব, আমরা 32 এর মৌলিক গুণনীয়ক বের করব। তাহলে আমরা 32 এর গুণনীয়ক বের করি। এখানে পাশে 32 এর গুণনীয়ক কিভাবে বের করব, একই পদ্ধতিতে, একদম সেম একই পদ্ধতি। আচ্ছা, তাহলে আমরা দেখি 32 এর গুণনীয়ক যদি বের করি, তাহলে 32 কে অবশ্যই কত দিয়ে ভাগ করা যায়, ছোট সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে আমরা কত লিখব, একটা হচ্ছে 2, 2 আর হচ্ছে 16, 16 দুগুণে 32। এখন আমরা খেয়াল করে দেখি যে এই যে 16 কে কিন্তু আবার অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে আর 2 কে যেহেতু ভাগ করা যায় না, তাহলে 2টাকে আমরা বৃত্ত দিয়ে দিব। আর 16 কে যেহেতু ভাগ করা যায়, তাহলে 16 কে আমরা একটা বর্গাকারের মধ্যে রেখে দিব। আচ্ছা, এই 16 কে কিন্তু আবার ভাগ করা যায়, 16 কে ভাগ করা যায়। 16 কে কত কত ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে আমাদের কত কত হবে, একটা হবে 2 আর একটা হবে 8। খেয়াল করি আমরা, আচ্ছা একটা হবে 2 আর একটা হবে 8 দুগুণে 16। তাহলে 2 কে যেহেতু আর ভাগ করা যায় না, আমরা 2টাকে একটা সার্কেলের মধ্যে দিয়ে দেই। আচ্ছা, এই হচ্ছে দিয়ে দিলাম। আর 8 যেহেতু ভাগ করা যায়, তাহলে 8 কে আমরা আবার একটা বর্গাকারের মধ্যে দিতে হবে। আচ্ছা, এই হচ্ছে 8 কে আমরা দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করে দেখি যে এই 8 কে কিন্তু আবার ভাগ করা যায়, 8 কে কিন্তু আবার ভাগ করা যায়। 8 কে কত কত ভাগ করা যায়, 2 আর 4। এই 8 কে কিন্তু আবার 2 আর 4 ভাগ করা যায়। 8 কে আবার 2 এবং 4 ভাগ করা যায়। এইটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 4। এই 4 কে কিন্তু আবার ভাগ করা যায়। তাহলে যেহেতু 4 কে ভাগ করা যায়, তাহলে 4টাকে আমরা করে নিই। এই 4 আবার আমরা বর্গাকার করে দিলাম। আচ্ছা, এখন খেয়াল করে দেখি যে এই 2 কে যেহেতু ভাগ করা যায় না, তাহলে 2টাকে আমরা বৃত্তাকার করে দিলাম। আচ্ছা, এখন এই 4 কে আবার ভাগ করা যাবে কত কত, 2 দুগুণে 4। এখানে হচ্ছে আমাদের 2 দুগুণে 4। আচ্ছা, আমরা যদি একটু উপরে উঠিয়ে নিই, তাহলে মনে হয় একটু সুবিধা হবে। আমরা হ্যাঁ, এখন এই 2 কে আবার ভাগ করা যাবে কত কত, 2 দুগুণে 4। এই হচ্ছে 2 আর একটা হচ্ছে কত, এই হচ্ছে 2। এখন এই দুটাকে যেহেতু আর ভাগ করা যায় না, তাহলে এই দুটাকে আমরা বৃত্ত দিয়ে আটকাই দেব। আচ্ছা, এই এখন আমরা খেয়াল করে দেখি যে এই 20 এবং 32, এই দুইটি সংখ্যার যে আমরা মৌলিক গুণনীয়ক পেলাম, আমরা 20 তো আগেই পেয়েছি 2 2 5, আর এখানে 32 পেলাম কত, 2 2 2 2 2, তার মানে 5টা 2। তাহলে আমরা এবার এখানে লিখি যে 32 এর মৌলিক গুণনীয়ক ইকুয়াল কত পাইলাম, 5টা 2, মানে 2 2 2 2 2। এই যে 5টা 2 আমরা পেলাম, 5টা 2, এখন এর মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু বের করতে বলছে। লসাগুটা কিভাবে হবে, এই যে মৌলিক গুণনীয়ক, এবং সেটা কি মৌলিক, সাধারণ মৌলিক। তাহলে সাধারণ মৌলিক এখানে কত কত আছে আমরা একটু খেয়াল করে দেখি। সাধারণ মৌলিক আছে এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2,
আর কি আছে? আর নাই। এই সাধারণ মৌলিক গুণনীয়কগুলির ধারাবাহিক গুণফল, তাহলে এই দুইটা থেকে একটা নিব আর এই দুইটা থেকে একটা নিব, এই দুইটা গুণনীয়ককে গুণ করলে আমরা যে গসাগু মানে উত্তরটা পাবো সেটাই হবে গসাগু। তাহলে আমরা এখন লিখে দিই। আচ্ছা, তাহলে এখানে লিখবো কি, 20 এবং 32 এর সাধারণ মৌলিক গুণনীয়ক গুলোর ধারাবাহিক গুণফল হবে গসাগু। ধারাবাহিক গুণফল হবে গসাগু। ধারাবাহিক গুণফল হবে গসাগু। তাহলে আমরা এখন লিখে দিতে পারি যে অতএব নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু ইকুয়াল, এই যে পাচ্ছি কয়টা, দুইটা করে, তাহলে এখানে 2 × 2, তাহলে 2 × 2 = 4। তাহলে আগেরটাতে আমরা 4 পেয়েছি, এখানেও 4 পেয়ে গেলাম। এটা হচ্ছে সাধারণ মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু। তাহলে আমরা সাধারণ বের করব আগে, তারপরে মৌলিক তো আগেই বের করছি। এই সাধারণ মৌলিক গুণনীয়কগুলি যে কয়টা পাচ্ছি, দুইটা থেকে একটা নেব, এই দুইটা থেকে একটা নেব। গুণনীয়ক যেটা পাবো এই দুটাকে গুণ করে দিলে আমরা যে গুণফল পাবো সেই গুণফলটা হবে এর গসাগু। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখি ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে গসাগু। ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে গসাগু তোমরা 4-এ করেছো, এটা খুবই সোজা। এখানে আমরা সরাসরি করে দিতে পারি ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে গসাগু। সেটা হলো কি, তোমরা 20 এবং 32 এইটাকে দেখবা যে দুইটা সংখ্যাকেই ভাগ করা যায় এমন কোন ভাজক হবে। মানে দুইটা সংখ্যাকে ভাগ করা যায়, দুইটাকে ভাগ করলে এখানে 2 দিয়ে যায়, এখানে 10 × 2 = 20 আর 16 × 2 = 32। 10 × 2 = 20 আর 16 × 2 = 32। আর কত দিয়ে ভাগ করা যায়? এই দুইটাকে একই সংখ্যা দিয়ে আমরা একটু খেয়াল করে দেখি। একই সংখ্যা কিন্তু আবার 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে ভাগ করলে 5 × 2 = 10 আর 8 × 2 = 16। এই 5 আর 8 কে কি একই সংখ্যা দিয়ে কোনো কিছু দিয়ে ভাগ করা যায়? যায় না তো। তাহলে এই যে এই পাশে যে আমরা ভাজক পাচ্ছি, যেটা দ্বারা ভাগ করছি, এই দুইটার গুণফল হবে গসাগু। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় গসাগু। অতএব নির্ণেয় গসাগু এই যে পাশের এই ভাজকগুলোর গুণফল হবে গসাগু। তাহলে 2 × 2 = 4। এইটা তোমরা ক্লাস 4-এ করেছো, যার কারণে এটা খুবই সোজা। এটা হচ্ছে, তাহলে এটা কি ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু। এটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে গসাগু। আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু। তো আমরা দেখে আসি যে ভাগ পদ্ধতির সাহায্যে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় আমরা কিভাবে করব। ভাগ প্রক্রিয়ায় গসাগু, তাহলে আমরা সরাসরি 20 দিয়ে কতকে ভাগ করব? 32 কে। তাহলে কত হবে? 20 × 20। আমরা ভাগ করতে পারি সবাই, এটা খুবই সোজা। তাহলে এখানে 2 বাদ যাবে, এখানে 1 হবে। দেখো 2 নামবে, 3 থেকে 2 বাদ দিলে 1। এখন এই 12 দিয়ে এই আগেকার যে ভাজক আছে সেই ভাজককে ভাগ করতে হবে। তাহলে এখানে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, তাহলে এখন কত বাদ যায়? 12, 12 × 2 = 24, বেশি হয়ে যায়। তাহলে 12 × 1 = 12, এ হচ্ছে 12। এরপরে 20 থেকে 12 বাদ দিলে 8 হয়। এখন আসো এই 8 দিয়ে তার আগের ভাজক যেটা, সেটাকে ভাগ করতে হবে। তাহলে আগের ভাজক কত? 12। তাহলে এখানে 8 × 1 কত হবে? 8। তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হবে? 4। আচ্ছা, এখন দেখো এই 4 দিয়ে আমরা আগের ভাজক কত? আগের ভাজক হচ্ছে 8। তাহলে 4 × 2 = 8। এই যে দেখো আমাদের এখন এই যে সর্বশেষ ভাজক যেটা, এখান থেকে ভাজক, প্রথম ভাজক ছিল 20, তারপরে 12, তারপরে 8, তারপরে 4, এখানে মিলে যায়, এখানে 0 দিয়ে দিলাম। এখানে সর্বশেষ ভাজক হচ্ছে কত? 4। তাহলে গসাগু হবে 4। তাহলে আমরা লিখবো যে এখানে
সর্বশেষ ভাজক, এখানে সর্বশেষ ভাজক, সর্বশেষ ভাজক 4। সুতরাং 20 এবং 32 এর গসাগু, 20 এবং 32 এর গসাগু ইকুয়াল 4। তাহলে আমরা 4টা পদ্ধতি এখানে শিখে গেলাম। প্রথমে শিখলাম কি সাধারণ গুণনীয়কের সাহায্যে, দ্বিতীয় শিখেছি সাধারণ মৌলিক গুণনীয়কের সাহায্যে, তৃতীয়টা শিখলাম হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে, আর চতুর্থটা শিখলাম হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। এই 4টা পদ্ধতি আমরা গসাগু নির্ণয়ের ক্ষেত্রে শিখলাম। কিন্তু আমি আগেই বলেছি যে তোমাদের গসাগু নির্ণয়ের পদ্ধতি কিন্তু এখানে আমি 4টি দেখাচ্ছি, বাট এই 2টা মিলে কিন্তু গুণনীয়ক বলে। তাহলে এই গুণনীয়কের সাহায্যে একটা, ইউক্লিডের সাহায্যে একটা, আর ভাগ প্রক্রিয়ার সাহায্যে একটা। মূলত গসাগু নির্ণয়ের পদ্ধতি বইতে 3টাই লেখা আছে, কিন্তু এটা আলাদাভাবে করা যায়। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লসাগু। লসাগু আসলে কি দেখি। লসাগু শব্দের অর্থ ভালো করে খেয়াল করি। লসাগু শব্দের অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ছোট, আর এখানে আগেরটা ছিল গুণনীয়ক, আর এটা হচ্ছে আমাদের গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তারপরে কি বলছে, 2 বা ততোধিক সংখ্যার কয়েকটি সাধারণ গুণিতক যদি থাকে, এই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট গুণিতক যেটা, সেটাকে আমরা লসাগু বলবো। এই সংজ্ঞার মধ্যেই লসাগু কিভাবে করতে হবে বলা আছে। আমরা যেমন গসাগু বের করলাম, সাধারণ গুণনীয়কগুলির মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটি গসাগু হয়েছে, আর এখানে সাধারণ গুণিতক বের করব আমরা। সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট গুণিতক যেটা, সেই গুণিতকটা হবে আমাদের লসাগু। আশা করি তোমরা সংজ্ঞা থেকেই লসাগু পদ্ধতিটা বুঝতে পারবা খুব সহজে। এখন আমরা দেখি এইখানে আছে কি লসাগু নির্ণয় করার পদ্ধতি। প্রথমে সাধারণ গুণিতকের সাহায্যে, মানে সংজ্ঞার মধ্যে যেটা দেওয়া আছে সেইটার সাহায্যে। এরপরে দ্বিতীয় পদ্ধতি আছে ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে, এটা তোমরা 4এই করেছো। আর একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, এইটা নতুন তোমাদের অ্যাড হয়েছে, এইটা আমরা করব। আর আশা করি এই দুটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তাহলে প্রথমটা কি, সাধারণ গুণিতকের সাহায্যে আমরা দেখে আসি কত কত। আচ্ছা, এখানে আমরা দুটি সংখ্যা নিয়েছি, একটা 30 এবং 45। গত পর্বে আমরা গুণিতক কিভাবে বের করতে হয় সেটা শিখিয়েছি। মানে কোনো একটা সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যাবে, সেটাই হচ্ছে প্রদত্ত সংখ্যার গুণিতক। তাহলে আমরা এখানে গুণিতক বের করি। এখানে 30 এর গুণিতক, 30 এর গুণিতক ইকুয়াল কত লিখবো, 30 কে 30, 2 দিয়ে গুণ করো, আবার 30 দুগুণে 60, 3 30 90, 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 120, 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 150। আমরা কয়েকটা বের করি, 1 2 3 4 5। আচ্ছা, 5 3 5 15, 6 দিয়ে বের করলে, 6 দিয়ে বের করলে হবে 3 6 18, 180। 7 দিয়ে বের করলে 3 7 21, 210। এইরকম ডট 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 চলতেই থাকবে। যেহেতু গুণিতক, আমরা গুণ করে যেগুলা পাবো মূলত সেগুলাই। আচ্ছা, এরপরে আমরা কত, 45। এবার হচ্ছে 45 এর গুণিতক ইকুয়াল, আমরা একটু খেয়াল করে দেখি 45 এর গুণিতক মানে কত। প্রথমে হবে 45, তারপরে 45 কে 2 দিয়ে গুণ করলে 45 দুগুণে 90, তারপরে 3 45 আমাদের কত হবে, এটা আমাদের গুণ করে দেখতে হবে। 3 4 12, 3 45, 45 কে 3 দিয়ে গুণ করো, 3 5 15, 5 7 থেকে 1, 3 4 12 আর 1 13, 135। আমরা একদম গুণ করে করে বের করব। আচ্ছা, তারপরে 4 দ্বারা যদি গুণ করি, 4 4 16, 180। আচ্ছা, 5 দ্বারা যদি গুণ করি, 45 কে 5 দ্বারা গুণ করলে কত হবে, 45 কে 5, 5 5 25 এর 5, 7 থেকে 2, 4 5 20, 7 2 22, এখানে 225। আমরা আর নেওয়ার দরকার নাই, কারণ এখানে আমরা সাধারণ অলরেডি 2টা পেয়ে গেছি মনে হয়, এই 2টা পেলেই হবে। আচ্ছা, এখন আমরা দেখি 30 এবং 45 এর মধ্যে যে গুণিতকগুলা পেলাম, এই গুণিতকগুলার মধ্যে
সাধারণ গুণিতক আসলে কত কত একটু খেয়াল করি তো। এই যে খেয়াল করে দেখো, এখানে 90, এখানেও 90। আচ্ছা, তারপরে এখানে এসে এই যে এখানে 180, এই যে 180। তার মানে এই ডান দিকে আমরা যদি আরো অসংখ্য সাধারণ গুণিতক পাই, সেগুলা অবশ্যই 90 এর চেয়ে বড় হবে। আমার লাগবে কি সবচেয়ে সাধারণ এবং ছোট গুণিতক, ক্ষুদ্রতম গুণিতক, সেই গুণিতকটা হবে মূলত আমাদের লসাগু। তাহলে লিখতে হবে কি, এখানে এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে কত, 30 এবং 45 এর সাধারণ সাধারণ গুণিতকের মধ্যে, সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে সবচেয়ে ক্ষুদ্রতম গুণিতক, সবচেয়ে ক্ষুদ্রতম গুণিতক কত, সবচেয়ে ক্ষুদ্রতম গুণিতক 90। ক্ষুদ্রতম গুণিতক আমরা পেলাম 90। তাহলে এবার আমরা ফাইনালি লিখে দিতে পারি যে সুতরাং কত আর কত লসাগু আমরা বের করছি, 30 এবং 45। সুতরাং 30 এবং 45 এর লসাগু, অথবা আমরা লিখতে পারি নির্ণেয় লসাগু, লসাগু ইকুয়াল 90। এইটা হচ্ছে আমাদের গুণিতকের সাহায্যে লসাগু, গুণ করে 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 আমাদের যেটা সাধারণের মধ্যে সবচেয়ে ছোট গুণিতক হবে সেটাই হবে লসাগু। এইটা তোমরা আশা করি সকলে বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় পদ্ধতি দেখি, ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে লসাগু। এটা সোজা, এটা তোমরা ক্লাস 4 এ করেছো, 5 এ করেছো, অনায়াসে করতে পারবা। তাহলে আমরা এখানে দেখি 30 আর 45, আমরা মনে রাখি আমরা কিন্তু লসাগু পেয়েছিলাম কত, 90। তাহলে এই দুইটা সংখ্যাকে কত দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়। তাহলে যদি 3 দিয়ে যাই, 3 10 30 আর 3 15 45। এখন কত দিয়ে যাই, এখন কিন্তু 5 দিয়ে যাই, এখন এটা 5 দিয়ে যাই। 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 3 5 15, আর কোনো কিছু দিয়ে যায় না। তাহলে আমরা লিখি সুতরাং নির্ণেয় লসাগু, সুতরাং নির্ণেয় লসাগু কত হবে আমাদের, এই যে এইগুলার সবগুলার গুণফল, তার মানে কত হবে 3 × 5 × 2 × 3। তাহলে এগুলা ধারাবাহিকভাবে গুণ করলে আমাদের কত হয় দেখি একটু, 3 5 15, 15 দুগুণে 30, 3 30 90। আমরা আগেরটাতেও 90 পেয়েছি, আমরা এটাতেও লসাগু 90 পেলাম। তাহলে পদ্ধতি 1 হলো, পদ্ধতি 2 হলো। এবার হচ্ছে আমরা পদ্ধতি 3 বের করব, সেটা হচ্ছে কি, যে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু। এখন এই যে মৌলিক গুণনীয়ক আমাকে টি ডায়াগ্রামের সাহায্যে যদি আমাকে বের করতে হয় আগেকার পদ্ধতির মতোই, এটা আশা করি তোমরা খুবই পারবে ভালো করেই। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি যে এইটা আমরা কিভাবে বের করব। কত কত, প্রথমে হচ্ছে 30, তাহলে 30 এবং 45 এর, এখানে যেহেতু মৌলিক বলছে, মৌলিক বললেই তোমরা টি ডায়াগ্রামের সাহায্যে বের করবা, তাহলে সুবিধা হবে। তাহলে যদি আমরা 30 এর আগে প্রথমে বের করি, খেয়াল করি 30, তাহলে 30 এর কত হবে, 30 কে আমরা যদি আলাদা করে দিই কত কত হবে, 2 দিয়ে দিলে, আমরা যদি 2 দিয়ে দেই তাহলে একটা হবে 2, 15 দুগুণে 30। এই হচ্ছে 2 এবং 15 হলো। এখন 2 কে তো ভাগ করা যায় না, তাহলে 2 কে যেহেতু ভাগ করা যায় না, তাহলে 2টাকে আমরা বৃত্ত দিয়ে দিই, এটা হচ্ছে বৃত্ত দিয়ে দিলাম। আর 15 কে যেহেতু ভাগ করা যায়, তাহলে 15টাকে আমরা একটু বর্গাকার করে দিই বা আয়তাকার করে দিই। আচ্ছা, এখন খেয়াল করে দেখি আমাদের তো 15 কে আবার ভাগ করা যায়। তো 15 কে কত কত ভাগ করা যায়, 15 কে ভাগ করা যায় হচ্ছে, একটা হচ্ছে 3 আর একটি হচ্ছে 5। এখন এই 3 আর 5 কে কিন্তু আর ভাগ করা যায় না। যেহেতু 3 এবং 5 কে ভাগ করা যায় না, তাহলে এই দুটাকে আমরা একটু বৃত্তাকার করে দিই। এই, তাহলে আমরা এখন খেয়াল করে দেখি যে
এখানে আমরা 30 এর মৌলিক গুণনীয়ক কত কত পেলাম, 2, 3 এবং 5। আচ্ছা ওকে, এবার আমরা কত আছে, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে কত, একটা 30 এবং আরেকটি হচ্ছে 45। তো আমরা 30 বের করলাম, এবার 45 বের করে দেখি। 45 যদি বের করি তাহলে কত হবে, এই হচ্ছে 45। আচ্ছা 45কে আমরা বের করি একই পদ্ধতিতে। এটা গত পর্ব থেকে আমরা আলোচনা করছি সেহেতু তোমাদের এটা সোজা হবে। 45কে আমরা কত কত দিয়ে করতে পারবো, 2 দিয়ে যায় না, কিন্তু 45 কত দিয়ে যায়, 3 দিয়ে যায়। 45 কিন্তু আমাদের 3 দিয়ে যায়। তাহলে 3 দিয়ে যদি যাই তাহলে আমরা কত কত নিব, এখানে একটা হবে 3 আর আরেকটা হবে 15। তাহলে 3 15 45। এখন এই 3 তো আর যায় না, তাহলে 3 কে আমরা বৃত্ত দিয়ে আবৃত করে দেই, এই দিলাম। এখন 15 তো যাই, তাহলে 15কে আমরা একটা বর্গাকার করে দিই। আচ্ছা এই করে দিলাম। আচ্ছা খেয়াল করে দেখি। আচ্ছা এখন এই 15কে তো আবার করা যায়। 15কে তাহলে কত কত দিয়ে করতে হবে আমাদের, একটা হচ্ছে এই, আর একটা হচ্ছে এই। তাহলে 15 মানে 3 5 15, আমাদের এখানে হবে 3 আর এখানে হবে 5, 3 5 15। এখন খেয়াল করে দেখি যে এইটা আর কোনো কিছু করা যাবে কিনা, এইটা আর করা যাবে না। তাহলে আমরা পাচ্ছি কত কত। আচ্ছা একটু এবার খেয়াল করি, তাহলে আমরা যে গুণনীয়ক গুলা পাচ্ছি, মৌলিক গুণনীয়ক, 30-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 3 5 আর 45-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 3 5। এইটা যদি আমরা রাপে করে নিয়ে এখন এইখানে আমরা একটা ছকের সাহায্যে করি তাহলে কি হবে একটু দেখি। প্রথমে আমাদের 30 লিখবো, আমরা 30 লিখবো। এখন এই 30টাকে আমরা একটি আয়তকারের মধ্যে দিয়ে দিব। আচ্ছা এখন এই 30-এর গুণনীয়ক আসলে আমরা কত পেয়েছি, আমি যদি এখানে সরাসরি করতে যেতাম তাহলে কিন্তু ভুল হতো, কত 2 হবে না 3 হবে, কত কত হবে। আমি যেহেতু এখানে করে নিয়েছি, এখন আমি খুব সহজেই বলে দিতে পারবো কত কত। তার মানে একটা 3 একটা 2 একটা 5। তাহলে এইটাকে আমরা 3 ভাগে একটু ভাগ করে দিই, আমরা একটু ভাগ করে দিই, এখানে 3 ভাগে ভাগ করে দেই আমরা, তাহলে সুবিধা হবে। এই তাহলে আমরা পেয়েছি কত, একটা 2 একটা 3 একটা 5। তাহলে আমরা এখানে একটা লিখবো 2, আমরা লিখবো একটা 2, একটা লিখবো 3, একটা লিখবো 5। এই যে আমরা গুণনীয়ক গুলো পেলাম। এখন 45-এরও তো গুণনীয়ক পেয়েছি, তাহলে আমরা এখানে 45 লিখবো, 45 লিখবো। 45 লিখে আমরা হচ্ছে 45টাকে এবার আয়তকার দিয়ে, এইখানে আমরা এখন কয়টা গুণনীয়ক পেয়েছি, এখানেও কিন্তু আমরা 3টা মৌলিক গুণনীয়ক পেয়েছি। তাহলে এই 3টাকে আমরা একটু আলাদা আলাদা করে দিই, দেখি তো কি হয়। আলাদা আলাদা যদি করি তাহলে, আচ্ছা এখান থেকে একটা দিলাম, এখান থেকে একটা, এখান থেকে আরেকটা, আর এখান থেকে আরেকটি। এই যে আমরা 3টা দিয়ে দিলাম। আচ্ছা এখন এই 3টা দিয়ে দিলাম, এই 3টা আসলে কত হবে, কত কত পেলাম আমরা, 3 3 5। তাহলে এখানে পেয়েছি আমরা, একটা পেয়েছি 3, একটা পেয়েছি 3, আর একটা পেয়েছি 3, আর একটা পেয়েছি 5। এখন এইগুলাকে আমরা সব সার্কেল দিয়ে দিয়ে দিই। আচ্ছা এখানে যে পেলাম, এই যে 2, এখানে 3 আর এখানে 5। আচ্ছা এইটা হচ্ছে আমরা মৌলিক গুণনীয়ক পেয়ে গেলাম। আচ্ছা তাহলে এইটাতে কত কত পেলাম, এটাতে পেয়েছি 3, এটাতেও 3, এটাতেও 5। এখন আমরা খেয়াল করব কি, যে এই যে গুণনীয়ক গুলা পেলাম মৌলিক গুণনীয়ক, এই মৌলিক গুণনীয়ক গুলোর মধ্য থেকে লসাগু আসলে কোনগুলো হবে। মৌলিক গুণনীয়ক গুলির সাধারণ মৌলিক গুণনীয়ক এবং অতিরিক্ত মৌলিক গুণনীয়ক গুলির ধারাবাহিক গুণফল হবে আমাদের লসাগু। তাহলে এইটা কিভাবে, এইটা আমাদের বোঝার জন্য আমরা যদি একটা নিচ দিয়ে একটু, আমরা একটু অন্য কালার নেই তাহলে একটু সুবিধা হবে। আমরা আচ্ছা এখন যদি এখানে একটা আয়তকার একটা জায়গা নেই, আচ্ছা ওকে, নেওয়ার পরে আমরা এবার করবো কি,
দুই জায়গা থেকে আগে সাধারণ গুণনীয়ক গুলা নিব, কত কত আছে। তাহলে এইখানে দেখি, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তাহলে এই দুইটা 3-এর মধ্যে থেকে আমরা আগে একটা 3 নিব। দুইটা 3-এর মধ্যে থেকে, যেমন দুইটা 3, যেমন এইখানকার এই 3 থেকে একটা নিব, আর এখানকার এই 3 থেকে একটা নিব। এই দুইটা 3 থেকে আমরা একটা 3 নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা একটা 3, আচ্ছা দুইটা 3 থেকে আমরা একটা 3 নিয়ে নিলাম, একটা 3 নিয়ে নিলাম এই। আচ্ছা এখন আসো, আর কমন আছে কিনা, যেমন এইখানেও 5 আছে, এখানেও 5 আছে। তাহলে এই দুইটা 5 থেকে আমরা একটা 5 নিব। এই দুইটা 5 থেকে, এখান থেকে একটা 5 আর এখান থেকে একটা 5, এই দুইটা 5-এর মধ্যে থেকে আমরা একটা 5 নিয়ে নিলাম। আচ্ছা একটা 5 নিয়ে নিলাম, ওকে। আর কি নিব, আমরা বলতেছি সাধারণও নিব এবং অতিরিক্ত যেগুলো আছে সেগুলাও নিব। তাহলে সাধারণ আমাদের আর কিছু আছে নাই, এইটার মধ্যে থেকে 3 ছিল, দুইটা 3-এর জন্য আমরা একটা 3 নিয়ে নিছি। আর এখানে কি ছিল, এখানেও 5 ছিল, এখানে 5 ছিল, দুইটা 5-এর জন্য আমরা একটা 5 নিয়ে নিছি। সাধারণ নেওয়ার পরে অতিরিক্ত যেগুলো আছে আমাদেরকে সেগুলাও নিয়ে নিতে হবে। তাহলে এখানে অতিরিক্ত কোনটা আছে, যেমন অতিরিক্ত এখানে 3 আছে, এখানে আমরা 3 নিয়ে নিব। আর এখানে অতিরিক্ত কত আছে, অতিরিক্ত 2 আছে, এই 2ও নিয়ে নিব। তাহলে এখন একটু খেয়াল করে দেখি যে আমাদের কত আসছে। এখানে আমরা 2 নিয়ে নিব আর এখানে 3 নিয়ে নিব। এখন এই যে নিচে যেগুলা পেলাম, নিচে যেগুলা পেলাম 2 3 5 3, এইগুলার হচ্ছে গুণফল হবে আমাদের কি, এইগুলার গুণফল হবে হচ্ছে আমাদের লসাগু। তাহলে এবার আমরা লিখে দিই নিচে সুন্দর করে, অতএব নির্ণেয় লসাগু, অতএব নির্ণেয় লসাগু ইকুয়াল এই যে 2 × 3 × 5 × 3, এইগুলাকে যদি আমরা গুণ করি, গুণ করলে কত হবে, গুণ করলে হবে 3 × 2 = 6, 5 × 6 = 30, 3 × 30 = 90। তাহলে এখানে আমাদের এই যে 90 আমরা লসাগু পেয়ে গেলাম। তাহলে কি করতে হবে, আমাদের এই সবটা করার জন্য আমাদের এখানে আমরা যদি রাপে আগে মৌলিক গুণনীয়ক গুলাটি ডায়াগ্রামের সাহায্যে বের করি, এই যে 3টা, যে 3টা পেয়েছি এইটার জন্য আমরা এইখানটা বের করে এই 3টা লিখবো। 45-এর জন্য যে 3টা পেয়েছে 45-এর জন্য এই 3টা লিখবো। লেখার পরে এই দুইটার মধ্যে থেকে কমন কত কত আছে, যেমন এখানে একটা 3, এখানে একটা 3, এই দুইটা 3-এর মধ্যে থেকে একটা 3 নিব। এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, দুইটা 5-এর জন্য একটা 5 দিব। এবং অতিরিক্ত যেগুলো আছে সেগুলোও আমরা নামিয়ে দিব। নামিয়ে দেওয়ার পরে এই বক্সের মধ্যে যে কয়টা সংখ্যা পাবো, যে কয়টা সংখ্যা পাবো সেই কয়টা সংখ্যার গুণ করে দিলে যে গুণফলটা হবে, সেই গুণফলটাই হবে মূলত লসাগু। তাহলে আমরা মোট 3টা পদ্ধতিতে লসাগু নির্ণয় করলাম, আর আগে 4টি পদ্ধতিতে গসাগু নির্ণয় করেছি। আজকে আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।